অনেকদিন পর আবার তোমাদের ক্লাসে আসলাম। লাস্ট 11 তারিখে ক্লাস করেছি, আজকে 24 তারিখ, প্রায় 13 দিন পর। তো রোল কল শুরু করছি। 301, প্রেজেন্ট স্যার। 2, 3, 4, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 6, 7, ইয়েস স্যার। 8, 9, 10, প্রেজেন্ট স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, 13, প্রেজেন্ট স্যার। 14, প্রেজেন্ট স্যার। 15, প্রেজেন্ট স্যার। 16, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, 19, 20, প্রেজেন্ট এক- স্যার। স্যার 19 প্রেজেন্ট। 20, 21, প্রেজেন্ট স্যার। 22, স্যার। 23, 24, 25, 26, 27, প্রেজেন্ট স্যার। 28, 29, 30, 31, প্রেজেন্ট স্যার। 32, প্রেজেন্ট স্যার। 33, প্রেজেন্ট স্যার। 34, 35, 36, প্রেজেন্ট স্যার। 37, 38, 39, 40, প্রেজেন্ট স্যার। 41, 42, 43, 44, 45, স্যার 45 এর নাকি নেট প্রবলেম, ওর রোলটা দিয়ে দিতে বলছে। 46, 47, 48, 49, 50, 51, 52, প্রেজেন্ট স্যার। 53, 54, 55, 56, স্যার 56 আসছে নেট প্রবলেম। 57, 58, 59, প্রেজেন্ট স্যার। 60, 61, 62, 63, 64, 65,
66, 67, 68, 69, 70, 71, Present, sir. 72, 73, 74, 75, 76, পরেশ এমন কেউ আছে? 306 306। আর কেউ? স্যার 326 326, 326 হালিমা আক্তার। জি স্যার আর কেউ? পরেশ। আমি গত ক্লাসে তোমাদেরকে 3 নাম্বার অঙ্কটা পড়ে দিয়েছিলাম, ওটা তোমাদেরকে করার জন্য বলেছিলাম লাস্ট ক্লাসে। তোমরা কি বাড়ির কাজগুলো করেছো? জি স্যার জি স্যার জি স্যার অঙ্কটা মাইশা মাহবুবাকে নিয়েছিল। মাইশা মাহবুবা 311। তুমি কি অঙ্কটা করেছো? জি স্যার করেছি দাও, তুমি অঙ্কটা স্যার পাঠাও। গ্রুপে দিব এই যে আমাদের গ্রুপে, হ্যাঁ, এটা মেসেঞ্জারে জি, পাঠাও, স্যার, আমি অঙ্কটা পাঠাইতেছি। চেক করছি। আর তোমরা বাকিরা সবাই রেডি থাকো, আজকে কিন্তু আমি ক্লাসে 4 মার্কের পরীক্ষা নেব কয়েকজনের, একজনের না, শুধু কয়েকজনের। তোমরা একটু রেডি থাকো সবাই। আমি আগে মাইশার অঙ্কটা চেক করে নিই। সবাই রেডি থাকো। আমি 3 নম্বর অঙ্কটা স্যার কতদিন? হ্যাঁ, স্যার আমি মাত্র ঢুকেছি, আমার রোলটা প্রেজেন্ট দিয়ে দিবেন প্লিজ। 335। 335 স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 335। হ্যাঁ, তোমারটা দিয়েছি। স্যার 360 360। বিভাগ তারমিম দিলাম। পড়ার টেবিলে বসে পড়ো সবাই, পড়ার টেবিলে বসে পড়ো। আমি যে অঙ্কটা গতদিন তোমাদেরকে দিয়েছিলাম বিশদ আয় বিবরণী, সেই 3 নম্বর অঙ্কটা আমি এখন চেক করছি। আর তোমরা সবাই অঙ্কটা একটু আমার সঙ্গে সঙ্গে মিলায় নাও। গতদিন অঙ্কটা ছিল মাইশা মাহবুবা মেসার্স মাইশা এন্টারপ্রাইজের কর্ণধার 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে তার হিসাব বই হতে নিম্নতরে অমিল প্রস্তুত করা হয়েছে। এখানে যে আইটেমগুলো ছিল এর মধ্যে তোমাদের সঙ্গে আলোচনা করে আমরা জেনেছিলাম যে হাতে নগদ, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো উদ্ধৃত পত্র আইটেম, এগুলো আমাদের এখানে আসবে না। মজুদ পণ্য এটা বিশদ আয় বিবরণীতে আসবে। 14% বিনিয়োগ আর 16% বন্ধকের ঋণ থেকেও সুদ আসবে, এটা আমরা আলোচনা করেছিলাম। ক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, ক্রয় এবং বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, কমিশন প্রাপ্তি। এই কমিশন প্রাপ্তি যে আমাদের একটা অপরিচালনা আয়, এটা আমাদের একটা আয়, পরোক্ষ পরিচালনা আয়। তোমার মার মোবাইলে তো এখানে কি ব্যাপার? ও সোয়া ফোন দেবে? আচ্ছা, বিনিয়োগের সুদ, ঋণের সুদ দেওয়া ছিল, আর ছিল কয়েকটা সমন্বয়।
তো তোমরা এই অঙ্কটা কিভাবে সুন্দরভাবে বিশদ আয় বিবরণীতে করেছো, চলো আমরা আজকে মাইশার খাতা থেকে সেটা দেখি। স্যার মাইশা, গ্রুপে পিক হ্যাঁ মাইশা ছবি দিয়েছে, ওর অঙ্কটা আমরা একটু চেক করি। আর তোমরা যারা অন্যান্যরা করেছো, আজকে আমি এখন দেখছি না তোমাদেরটা, তারা মাইশা খাতা থেকে আমি যে চেক করছি তোমরা এটা মিলাই নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, ও অঙ্কটা করেছে বিশদ আয় বিবরণী। নেট বিক্রয়টা বের করতে গিয়ে প্রথমে বিক্রয়টা লিখেছিল 8,50,000, সেখান থেকে ফেরতটা বাদ দিয়েছে 4,500, তাহলে 8,45,500, এটাই হলো নেট বিক্রয়। তোমরা অন্যান্যরা যারা করেছো কোন অ্যামাউন্টটাও ভুল লিখেছে আমাকে একটু বলবে। এখান থেকে বাদ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের আন্ডারে ও প্রথমে লিখেছে প্রারম্ভিক মজুত পণ্য 2,50,000, এরপর ক্রয় 4,50,000 টাকা থেকে ফেরত বাদ দেওয়া হয়েছে 5,500, বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দেওয়া হয়েছে 10,000, তাহলে ও ফাইনালি ক্রয়ের পরিমাণটা পেয়ে গেছে 4,34,500। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে ক্রয় পরিবহনটা লিখেছে 50,000। এরপর এখান থেকে সমাপনী মজুত পণ্যটাও বাদ দিয়ে দিয়েছে 3,60,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসছে ওর 3,74,500। তাই হয় নাকি? 3,74,500। এটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার মোট মুনাফা চলে আসবে 4,71,000। এরপর আসো $4,71,000 টাকা থেকে এবার আমরা বাদ দিব পরিচালন ব্যয়। দেখো পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ ছিল 90,000, বিনামূল্যে পণ্য বিতরণটা ছিল 10,000, মোট হলো 1 লাখ। সেখান থেকে বাদ যাবে বিলম্বিত, কিন্তু কমিশনটা যোগ করলো না মাইশা, একটা কমিশন প্রাপ্তি ছিল না? কমিশন প্রাপ্তি তো ক্রেডিট দিকে ছিল। একটা কমিশন প্রাপ্তি ছিল তো আয় হিসেবে, সেটা না মোট লাভের সঙ্গে যুক্ত করে দিতে হয়, ওটা না পরোক্ষ পরিচালনায়। মাইশা ওটা দাওনি কিন্তু তুমি। এরপর দেখো বিলম্বিতটা বাদ দিলে আমাদের টাকার ঘরে 25,000 চলে এসছে। বেতন খরচটা বাদ দিয়েছো, লিখেছো 55,000, ভাড়া খরচটা লিখেছো 60,000, আর অলিখিত কুরিন ছিল 5,000, যোগ নতুন কুরিন সঞ্চিত ছিল 6,290 নাকি এটা? জি স্যার। মোট 11,290। তাহলে তোমার পরিচালন ব্যয় ছিল 1,51,290। এবার এখান থেকে বাদ
দিয়েছো তুমি, যোগ করেছো অন্যান্য আয়। এই যে কমিশন প্রাপ্তিটা যে তুমি অন্যান্য আয় হিসেবে যোগ করেছো, এই কমিশন প্রাপ্তিটা কিন্তু সবার আগে যোগ হয় মোট মুনাফার সাথে সাথে। আমি তোমাদেরকে একটা বিবরণী দেখিয়েছিলাম, যদি তুমি একটু দেখতা, আমি তোমাদেরকে যদি এই বিবরণীটা আরেকবার একটু দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে। আমি আরেকবার দেখাচ্ছি তোমাকে, দেখো। মাইশা খেয়াল করো, মাইশা দেখছো? নিট জি স্যার। বিক্রয়ের সঙ্গে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা। আর এই মোট মুনাফার সঙ্গে আমরা যোগ করি পরোক্ষ পরিচালন আয়। এই যে পরোক্ষ পরিচালন আয়টা যে যোগ করি, এর মধ্যে কোন কোন আইটেম আসে? পাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর জ্বালানি কারবারের মুনাফা। এই যে তিনটা জিনিস দেখছো তোমরা, এই তিনটা আইটেম কিন্তু পরোক্ষ পরিচালন আয় হিসাবে মোট মুনাফার সঙ্গে সবার আগে যোগ হয়। তো তুমি যে অঙ্কটা এখন পড়লে, সেই অঙ্কটার মধ্যে কি একটা কমিশন প্রাপ্তি ছিল না? জি ছিল। স্যার। তাহলে মাইশা ওই কমিশন প্রাপ্তিটা তোমার অন্যান্য আয়ের মধ্যে সবার শেষে যোগ না করে পরোক্ষ পরিচালন আয় লিখে তার আন্ডারে মোট মুনাফার পরেই যোগ করা উচিত ছিল, তাই না মাইশা? জি স্যার। এই তোমরা সবাই কি দেখেছো, ব্যাপারটা বুঝেছো তোমরা সবাই? জি তোমরা সবাই ব্যাপারটা বুঝেছো তো? কমিশন প্রাপ্তিটা কোথায় লিখতে হয় তোমরা দেখেছো? মোট মুনাফা বের করার পর এরপরে পরোক্ষ পরিচালন আয় যখন আমরা লিখবো, সেই পরোক্ষ পরিচালন আয় লিখতে গিয়ে ওখানেই আমরা কমিশন প্রাপ্তিটা লিখবো। মনে থাকবে মাইশা? জি স্যার। মনে থাকবে। আচ্ছা আচ্ছা, চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখছিলাম মাইশার খাতায়, সেটা চেক করি। এই যে মাইশার অঙ্কটা করছিলাম আমরা, এরপরেও কি করেছে একটু দেখি। এই যে কমিশন প্রাপ্তিটা এখানে লিখেছে, বিনিয়োগের সুদ ছিল ৩৫,০০০, তার সঙ্গে যোগ হচ্ছে ১১,০০০, মোট ৪৬,০০০। ঠিক আছে, ও আয়গুলোকে যোগ করে দিয়েছে। আর অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের আন্ডারে ও লিখেছে ঋণের সুদ ৪৮,০০০, তার সঙ্গে আবার যোগ বকেয়া ছিল ২৮,০০০। ঋণের সুদ তো 20,000 দেওয়া ছিল। ঋণের সুদ ২০,০০০ দেওয়া ছিল প্রসঙ্গত। হ্যাঁ, এই যে দেখো মাইশা, ঋণের সুদটা দেওয়া ছিল ২০,০০০ আর তার বিনিয়োগের সুদটা হচ্ছে 24,000 দেওয়া ছিল। আর বিনিয়োগের সুদটা ২৪,০০০ দেওয়া ছিল। তার মানে হ্যাঁ, বিনিয়োগের সুদটা ২৪,০০০ দেওয়া ছিল। এই জায়গাতে ভুল করে ফেলছো মাইশা। বিনিয়োগের সুদ ২৪,০০০ দেওয়া ছিল, আর এর সঙ্গে বকেয়া যোগ হবে কত? ২৪,০০০ সঙ্গে বকেয়া যোগ হবে কত? 11,000। ১১,০০০। ২৪,০০০ আর ১১,০০০ যোগ করে কত হবে? স্যার বিনিয়োগের সুদ কি ২৪,০০০ দেওয়া ছিল না? স্যার দুইটা যোগ করে 35,000 হয়। তাহলে ২,৫০,০০০ উপরে যদি আমি বিনিয়োগের সুদ ধরি ১৪%, তাহলে ২,৫০,০০০ উপরে ১৪% ধরলে মোট সুদের পরিমাণটা কত আসে দেখো তো? ২,৫০,০০০ উপরে 14% ধরলে মোট সুদের স্যার 35,000। তার মধ্যে দেওয়া 35,000। আছে 24,০০০, তার মধ্যে দেওয়া আছে 24,০০০, তাহলে তোমার আর ১১,০০০ হবে বকেয়া। তাহলে এখানে হবে 24,০০০ আর ১১,০০০ বকেয়া যোগ করলে হবে ৩৫,০০০। তোমার এই অ্যামাউন্টটা ভুল হয়ে গেছে। আর ঋণের সুদ, ঋণের সুদটা আমাদের কত ছিল একটু দেখো। ঋণের সুদটা স্যার দেওয়া 20,000 দেওয়া ছিল ছিল। ২০,০০০।
আর আমাদের বন্ধকি ঋণের সুদ যদি আমরা ধরি, তাহলে স্যার 48,000 আসছে। তো এখানে 3 লক্ষ টাকার উপর 16% হলে 48,000 আসে। তো তার মধ্যে দেওয়া ছিল 20,000, তাহলে 28,000 হবে বকেয়া। তোমার 28,000 বকেয়াটা ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া ছিল 20,000, তাহলে মোট অ্যামাউন্টটা হবে 48,000। তুমি কিন্তু ঋণের সুদ সরাসরি 48,000 লিখে উল্টা বকেয়া লিখছো 28,000। তার মানে মায়েশা তুমি ব্যাপারটা বোঝোনি। আমি মায়েশা তোমাকে জিনিসটা আরেকবার বোঝাচ্ছি, তুমি একটু কোশ্চেনটা দিকে তাকাও। দেখো আমাদের এখানে যে 16% বন্ধকি ঋণ, 3 লক্ষ টাকার উপরে 16% হলে 1 বছরে সুদ হয় 48,000, কিন্তু সেই 48,000 এর মধ্যে এখানে দেওয়া আছে 20,000, তার মানে বাকি 28,000 হচ্ছে বকেয়া। তুমি যখন লিখবা তখন 48,000 লিখবা না, তুমি লিখবা আগে 20,000, পরে লিখবা বকেয়া 28,000, তাহলে ওই 20,000 আর 28,000 মিলে মোট 48,000 হবে। বুঝতে পেরেছো মাইশা? জি স্যার বুঝছি এবার। তুমি কি এবার বুঝতে পেরেছো ঋণের সুদটা কিভাবে লিখতে হবে? জি স্যার। তারপরে তুমি অঙ্কটা করেছো বেশ ভালো, অনেক সুন্দর করে অঙ্কটা করেছো। তোমার শুধুমাত্র 2টা জায়গায় একটু ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে টোটাল অ্যান্সারই তো ভুল, 3 লক্ষ। হ্যাঁ ওর অ্যান্সারটা ভুল আছে। অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা কত হবে একটু বলো আমাকে। আবার কারেন্ট চলে গেল।